এই ইন্ডিয়ান টিমকে আটকানোর সামর্থ্যটা খুবই রেয়ার। ক্রীড়াঙ্গন রাজনীতির বাইরে থাকবে সেটাই স্বাভাবিক। দিন শেষে যত গুড় তত মিঠা, আপনাকে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স এশিয়া কাপ ক্রিকেটকে সবাইকে স্বাগতম। সামি ভাই, কালকে ভারত পাকিস্তানের ম্যাচটা দেখে কি মনে হলো? এশিয়া কাপ শুরুর আগে ভারতকে চ্যাম্পিয়ন করে দিলে কি মন্দ হয়? রবিচন্দ্রন আশ্বিন একটা কথা বলেছেন যে মানে ইন্ডিয়ান ক্রিকেট লেভেলটা এখন এমন একটা পর্যায়ে চলে গেছে, সেটা আসলে বিয়ন্ড এশিয়াস লেভেল, মানে এশিয়ান লেভেলের বাইরে চলে গেছে। এবং সেটা তিনি যথার্থই বলেছেন যে আপনি যদি ইন্ডিয়ার সঙ্গে আরেকটা ইন্ডিয়া এ টিম এনে যুক্ত করতেন, হয়তো বা সেই দুইটাই ফাইনাল খেলতো। একেবারে আউটপ্লেড করে দিয়েছে। এবং ইন্ডিয়ান যে বোলিং লাইন আপটা, আমার কাছে ইন্ডিয়ান ব্যাটিং লাইন আপটাকে এখনও আমি জানি না যে ওইরকম স্টেবল বলবো কিনা। বিরাট কোহলি, রোহিত শর্মারা ওভার দ্য ইয়ার্স যেভাবে নিজেদেরকে প্রুভ করেছেন, তারপর ওই নিউ জেনারেশন ইন্ডিয়ান ক্রিকেটার্স তারা একটা ডিফারেন্ট ভাইবে ক্রিকেট খেলার চেষ্টা করে। অভিষেক শর্মা আপনি একটু চিন্তা করে দেখেন যে খুব সম্ভবত 13 বলে 31 রান করেছেন। এখন এই যে 13 বলে 31 রান করেছেন, আপনি হয়তো বা বলতে পারেন যে তিনি আরেকটু খেললে পারতেন, কিংবা কী দরকার ছিল ওই শটটা খেলার। বাট আপনি দেখেন টি-20তে যে টার্গেটটা 1/3 রান কিন্তু করে দিয়ে গেছেন। ওই 13 বলের মধ্যেই দলের জয়ের জন্য 3/1 রান অভিষেক শর্মা করে দিয়ে গেছেন। সো এই যে জিনিসগুলো, এগুলো কিন্তু আসলে ইন্ডিয়ান কোচিং প্যাটার্নের পরিবর্তন, একদম রুট লেভেল থেকে ইন্ডিয়ান ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারটা এমন একটা পর্যায়ে গেছে। আমি খুব সিম্পল আপনাকে একটা কথা বলি, আপনি যদি হাউ টু প্লে কাভার ড্রাইভ এই কথাটা লিখে ইন্টারনেটে একটা সার্চ দেন, ইউটিউবে একটা সার্চ দিবেন, আপনি যদি 10টা ভিডিও দেখেন, 10টা ভিডিওর মধ্যে 9টা ভিডিও দেখবেন ইন্ডিয়ান বিভিন্ন রুট লেভেলের কোচদের, তারা শেখাচ্ছেন হাউ টু প্লে কাভার ড্রাইভ। তারা কোচিং ম্যানুয়ালটাকে, কোচিং মেথডটাকে এত উপরে নিয়ে গেছে। রাহুল দ্রাবিড় এনসিএর ডিরেক্টর হওয়ার পর থেকে তারা বিষয়টাকে এবং এই প্লেয়ারদেরকে উঠে আনার প্রক্রিয়ার পেছনে তারা এত গ্রাউন্ড ওয়ার্ক করেছে আনবিলিভেবল রকমের, যেটা এশিয়ার প্রত্যেকটা দেশের জন্য একটা অনুসরণীয় দৃষ্টান্ত হওয়া উচিত এবং প্রত্যেকের সেই জিনিসটাকে ফলো করা উচিত যে এইভাবেই আসলে একটা দেশের ক্রিকেটের গ্রাউন্ড ওয়ার্কটা করতে হয়। এবং তারা যে গ্রাউন্ড ওয়ার্কটা করেছে দ্রাবিড় এনসিএর ডিরেক্টর হওয়ার পর 2016-17 সালে, তারই ফলাফল কিন্তু তারা একটা টি-20 ওয়ার্ল্ড কাপ পেয়েছে, একটা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছে, এই এশিয়া কাপ হয়তো বা জিতবে। দেন আপনি যদি চিন্তা করেন যে নেক্সট টি-20 ওয়ার্ল্ড কাপ আছে, আমি আই এম নট শিওর সেখানে অস্ট্রেলিয়া ইংল্যান্ডের মতো টিমগুলো কম্পিট করবে, বাট ইন্ডিয়া টপ 4-এ থাকবে, সেটা খুব স্বাভাবিক। এই মুহূর্তে যে এশিয়ান লেভেলটাকে মানে অনেক ক্রস করে গেছে ইন্ডিয়া, এটা নো ডাউট অ্যাবাউট ইট। কারণ ইন্ডিয়ান ক্রিকেটের ইনফ্রাস্ট্রাকচার যেভাবে গ্রো করেছে, অন্যান্য ক্রিকেট বোর্ডগুলো আসলে সেই ইনফ্রাস্ট্রাকচার ফলো করতে পারেনি। রবিচন্দ্রন অশ্বিন তিনি বলছিলেন যে আসলে ভারতের বিপক্ষে শ্রীলঙ্কার 3টা ম্যাচ হওয়া উচিত এবং শ্রীলঙ্কার সঙ্গে ভারতের সঙ্গে পাকিস্তানের তুলনা করতেই তিনি চাচ্ছেন না। আসলে এই পাকিস্তানের এত অধপতনের কারণ কি আসলে? ওই যে ক্রিকেট ইনফ্রাস্ট্রাকচারের জায়গাটা, আপনি যদি ওয়াসিম আকরাম, শোয়েব মালিক, উমার গুল তারা যখন টেলিভিশনে শো করে, আপনি যদি তাদের সাথে সেই শোগুলো একটু ফলো করেন, সেখানেই বুঝবেন যে তাদের ক্রিকেট বোর্ডেও আসলে অনেকটা আমাদের মতোই অবস্থা। তাদের ক্রিকেটিং হিস্ট্রি তো অনেক রিচ। আমরা তো আসলে পাকিস্তানের ক্রিকেটের তুলনায়ও আমরা কিন্তু সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতোই। আমরা ক্রিকেট খেলি মাত্র, টেস্ট ক্রিকেট খেলে 20-25 বছর। পাকিস্তান তো টেস্ট ক্রিকেট খেলে প্রায় আপনার 70-80 বছরের মতো, প্রায় 60-70 বছরের মতো। তাদের তো ক্রিকেটের একটা রিচ হিস্ট্রি ছিল একদম। আপনি যদি হানিফ মোহাম্মদ, মুদাস্সার নজর থেকে শুরু করেন, আমরা যে সময়টায় দেখেছি ওয়াসিম আকরাম, ওয়াকার ইউনুস, সাইদ আনোয়ার, আমির সোহেল, পরবর্তী সময় শাহিদ আফ্রিদি, শোয়েব আখতার, মোহাম্মদ সামি, ইনজামামুল হক, ইজাজ আহমেদ, কিংবা আপনি মোহাম্মদ ইউসুফের মতো ক্রিকেটার, ইউনুস খানের মতো ক্রিকেটার, আপনি তো এখন ওই মানের ক্রিকেটারও আসলে খুঁজে পান না। এটার পেছনে অন্যতম বড় কারণটা যেটা হয় সেটা হচ্ছে যে পাকিস্তান হয়তোবা তাদের জায়গাতেই আছে। পাকিস্তান ক্রিকেটের যে ইনফ্রাস্ট্রাকচার ছিল সেটা সেই জায়গাতেই আছে। পাকিস্তান ক্রিকেটেও ন্যাশনাল ক্রিকেট একাডেমি আছে, এনসিএ আছে। আমরা তো সেটা কল্পনাই করতে পারি না, এনসিএ কী জিনিস আমরা জানিও না। কিন্তু পাকিস্তান ক্রিকেটে এনসিএ আছে সেই ধরনের আজ থেকে আরও 20 বছর আগে থেকে। কিন্তু ইন্ডিয়া যখন সেন্টার অফ এক্সিলেন্স বানিয়ে ফেলেছে, ওইটা আবার মনে করেন পাকিস্তানের এনসিএর চাইতে 10 থেকে 20 গুণ উন্নত মানের একটা জায়গা। তো ওইটাই বললাম যে দিন শেষে যত গুড় তত মিঠা, আপনাকে ক্রিকেটে বিনিয়োগ করতে হবে। আমি যদি আপনাকে বলি ইন্ডিয়ান ক্রিকেটে দেবরাজ রাউত, আপনারা দেখেছেন যে গত বছর তাকে আমি বাংলাদেশে আনিয়েছিলাম ইন্ডিয়ান ক্রিকেট টিমের অ্যানালিস্ট, এবং তার কাছে আমিও প্রশিক্ষণ নিয়েছিলাম। তিনি আমাকে একটা কথা বলছিলেন যে গৌতম গম্ভীর কোচ হয়ে আসার পর দেবরাজের কাছে গিয়েছেন, দেবরাজকে জিজ্ঞেস করেছেন যে শুভমান গিলের আন্ডার 14 থেকে 16 থেকে 18 কতগুলো বলের ডেটা তার কাছে আছে।
তো দেবরাজ সার্চ করে দেখলেন 5,000 বলের ডেটা আছে আন্ডার 14, 16, 18 লেভেলের। এখন গম্ভীরের কেন আন্ডার 14, 16, 18 লেভেলের ফুটেজ দরকার হচ্ছে শুভমান গিলের? কারণ এই মুহূর্তে শুভমান গিলের টেকনিক্যাল যে ডিফিকাল্টিস দেখা যাচ্ছে বা তখন যে দেখা যাচ্ছিল, গম্ভীর একটু ইভালুয়েট করতে চেয়েছিলেন যে 14-এও কোন স্টাইলে ব্যাটিং করতো, 16-এও কোন স্টাইলে ব্যাটিং করতো, সেটাকে কোলাপ করে এখনও কী চেঞ্জ করেছে সে অনুযায়ী তাকে সাজেশন দেবে। এই যে শুভমান গিলের আন্ডার 14, 16, 18 লেভেলের 5,000 বলের ডেটা আছে একজন অ্যানালিস্টের কাছে, তার মানে ঋষভ পান্ডেরও 5,000 বলের ডেটা আছে, তিলক ভার্মারও 5,000 বলের ডেটা আছে। এই যে জিনিসগুলো যে আন্ডার 14, 16, 18 থেকে ডেটা অ্যানালিস্ট ধরে 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 কাজ করা একটা প্লেয়ারকে, একটা প্লেয়ারের ইন্ডিভিজুয়াল গ্রোথটাকে মনিটর করা, তাদের একটা জিপিএস ট্র্যাকারও আছে, যেই জিপিএস ট্র্যাকারে একটা অনূর্ধ্ব 14, 16, 18 ক্রিকেটার যখন বাড়ি যায়, ক্যাম্প থেকে বাড়ি যায়, ওর জিপিএস ট্র্যাকারের মধ্যে দৈনিক লাইফস্টাইল কিন্তু ইন্ডিয়ার সেন্টার অফ এক্সেলেন্স থেকে বসে বসে দেখছে ও কী করছে, ওর কতটুকু প্রোটিন ইনটেক করছে, কতটুকু কার্বোহাইড্রেট ইনটেক করছে, কতটুকু রানিংও করছে, কতটুকু এন্ডুরেন্স ট্রেনিং করছে, কতটুকু স্ট্রেংথ ট্রেনিং করছে, সব সেখানে ইনপুট হয়ে যাচ্ছে। এটা কিন্তু একদম অনূর্ধ্ব 14 পর্যায় থেকে আপনি আমাদের কিংবা পাকিস্তানের অনূর্ধ্ব 14 পর্যায়ে চিন্তা করতে পারেন যে টিমের সঙ্গে, আমি জানি না পাকিস্তানে আছে কিনা, আমার মনে হয় নাই, এরকম প্রত্যেক ইন্ডিভিজুয়াল প্লেয়ারের ইভ্যালুয়েশন হয় অ্যানালিস্টের মাধ্যমে। এটা কি চিন্তা করতে পারেন? সো অ্যানালিস্টস হ্যাভ বিকাম দ্য গেম চেঞ্জার্স। এবং কোভিডের সময়টায় বিশ্বের অন্যান্য টিম সবাই যখন লকডাউনে ঘরে বসে কাটিয়েছে, রাহুল দ্রাবিড় যে কাজটা করেছিলেন যে ইন্ডিয়াতে প্রায় 80 জনের মতো লেভেল 3 কোচ তৈরি করেছিলেন, যেটা ওই লকডাউনের সময়টাতে ওই ভিডিও কনফারেন্সের মাধ্যমে তারা সেই লেভেল 3 কোচিং ট্রেনিংটা করেছে এবং সেখান থেকে তারা টোটাল জিনিসটা সাজিয়েছে যে কীভাবে আসলে প্লেয়ার তৈরি করে আনার প্রক্রিয়াটা কাজ করা যায়। এক একজন কোচ এক এক প্যাটার্নের। অভিষেক নায়ার কাজ করেন প্লেয়ারদের শটের রেঞ্জ নিয়ে, কীভাবে শটের রেঞ্জ বাড়ানো যায়। এই যে ম্যাক্সিমাম যে সমস্ত প্লেয়ারদেরকে দেখেন এরা সব অভিষেক নায়ারের প্রোডাক্ট, অভিষেক নায়ারের সঙ্গে কাজ করেছেন। সো এই যে কোচেরদের স্পেশালাইজেশন, খুব রিসেন্টলি আমাদের বাংলাদেশে বুলবুল ভাই শুরু করেছেন, আমরা অ্যালেক্স রসকে এনেছি, দেখলাম যে কাজ করছেন। সো এই যে জায়গাগুলো, এগুলো তো আরও 20 বছর আগে হওয়া উচিত ছিল, বা আরও 8-10 বছর আগে হওয়া উচিত। ইন্ডিয়া ক্রিকেট তো আরও 8-10 বছর আগে শুরু করেছে, বা ধরেন একদম 10 বছর আগে শুরু করেছে। আমরা যদি 5 বছর আগেও শুরু করতে পারতাম হয়তো বা দৃশ্যমান কিছু জিনিস দেখতে পেতাম। শুধু বাংলাদেশ না, পাকিস্তানের কথা বলবো, ইভেন শ্রীলঙ্কাও ওই জায়গা ফলো করতে পারেনি। ওয়ালটন ফ্রিজ কম্প্রেসরে তাদের 12 বছরের গ্যারান্টি দিচ্ছে আর কি, ওয়ারেন্টি দিচ্ছে। তো আসলে এত আত্মবিশ্বাস কীভাবে হলো যে 12 বছর তাদের কম্প্রেসরটা ভালো থাকবে? দেখেন, এই যে ইন্ডিয়ান টিম যখন শ্রেয়াস আইয়ারকে টিমে নেয় নাই, শ্রেয়াস আইয়ার আইপিএলের সবচেয়ে সাকসেসফুল ক্রিকেটার, কিন্তু তাদের মধ্যে কনফিডেন্সটা ছিল যে আমরা যদি শ্রেয়াস আইয়ারকে না নেই তারপরও আমার এই টিমটা চ্যাম্পিয়ন হওয়ার মতো টিম। ঠিক তেমনিভাবে ওয়ালটনেরও সেই কনফিডেন্সটা আছে। ইন্ডিয়া টিমের সবাই যেরকম ধরেন আপনার ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার, ওয়ালটনেরও যে পার্টসগুলো আছে বা কম্প্রেসারটা আছে, সেই কম্প্রেসারের এলিমেন্টটা, কম্প্রেসারের বায়োমেকানিক্সটা সেটা ওয়ার্ল্ড ক্লাস। যে কারণে ওয়ালটন সেই চিন্তাটা আসলে করে যে ঠিক আছে আমার প্রোডাক্ট যেহেতু ওয়ার্ল্ড ক্লাস, সো আলটিমেটলি আমার 12 বছরকে আমি 20 বছরের ওয়ারেন্টি দিলেও সেক্ষেত্রে মনে হয় না খুব বেশি সমস্যার কিছু আছে। বাট একটা বেসিক সেট আপে ওয়ালটন সেই অফারটা দিয়েছে এবং এটা কারণটা আসলে ওইটাই যে আপনার এলিমেন্ট তো ওয়ার্ল্ড ক্লাস, তো আপনি সেটা দেবেন না কেন? অবশ্যই দেবেন। ইন্ডিয়া মাঠের ক্রিকেটে টপ নচ খেলেছে, এটা নিয়ে অস্বীকার করার সুযোগ নেই, কিন্তু আসলে ম্যাচ শেষে যে আসলে হ্যান্ডশেক করেনি পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে, পাকিস্তানের হেড কোচও বলছেন তারা হ্যান্ডশেক করার জন্য প্রস্তুত ছিল, তারা হতাশ হলেও তারা হ্যান্ডশেক করতেন। দুই দলের মধ্যে একটা রাজনৈতিক দ্বন্দ্ব আছে, তারপরও আসলে আপনি একজন স্পোর্টসম্যান হিসেবে বিষয়টা কীভাবে দেখছেন? আমি তো ডেফিনেটলি যেটা চিন্তা করি সেটা হচ্ছে যে স্পোর্টস রাজনীতির বাইরে থাকা উচিত, ক্রীড়াঙ্গন রাজনীতির বাইরে থাকবে, সেটাই স্বাভাবিক। এখন হয়তোবা সেটা তারা তাদের দেশাত্মবোধের জায়গাকে চিন্তা করে তারা সেই সিদ্ধান্তটা নিয়েছেন। সূর্যা কুমার যাদব তো একটা কথা বলেছেন, অ্যাটাকে যারা নিহত হয়েছেন তাদের উদ্দেশ্যে উৎসর্গ করতে চান। এটা যার যার যে জাতির দেশাত্মবোধের জায়গা আসলে। কিন্তু আমার কাছে যেটা ব্যক্তিগতভাবে মনে হয় যে স্পোর্টসটাকে সব কিছুর ঊর্ধ্বে রাখা উচিত, স্পোর্টসটাকে সব কিছুর বাইরে রাখা উচিত। মানে আপনি যখন খেলার মাঠে নেমে গেছেন, খেলার মাঠের নর্মস এবং রুলস এবং অর্গানোগ্রামগুলো আসলে ফলো করা উচিত, এটা আমার কাছে মনে হয়। তারপরও এটা প্রত্যেকের ব্যক্তিগত চয়েসের জায়গা। আমি হয়তো বা এক মাঠে একটা ক্রিকেট ম্যাচ খেলতে গেছি, কোনো কারণে যদি আমি আপনাকে পছন্দ না করি, আমাকে কিন্তু তারপরও সেই মাঠের খেলার নর্মসটা মেনটেন করা উচিত যে ঠিক আছে আপনার সঙ্গে আমি হ্যান্ডশেক করবো, তারপরও সেটা আপনার আমার ব্যক্তিগত চয়েসের জায়গা যে করবো কি করবো না, মানে ব্যাপারটা সেরকমই, এখন এটা তাদের ব্যক্তিগত ব্যাপার। ভারত তো অপ্রতিদ্বন্দ্বী,
এশিয়াতে তাদেরকে আটকানোর মতো কেউ নয়। তারপরেও যদি এশিয়া কাপে কোনো দল তাদেরকে আটকাতে পারে, সেটা কোন দল হতে পারে? ফাইনালে তো কোনো না কোনো এক দল যাবে, সেটা যেই দলে হোক। তাদেরকে কিভাবে আটকাতে পারবে আর আটকানোর সামর্থ্য আসলে আসে কিনা? এই ইন্ডিয়ান টিমকে আটকানোর সামর্থ্যটা খুবই রেয়ার, বাট অন আ গিভেন ডে, আবারও বলি যে অন আ গিভেন ডে যে কোনো দলই যে কোনো দলকে চ্যালেঞ্জ দিতে পারে। সেটা আফগানিস্তানও দিতে পারে, সেটা ওমানও দিতে পারে, আরব আমিরাতও দিতে পারে, যে কেউই দিতে পারে। কিন্তু সেটা ফ্যাক্ট না। কিন্তু কনসিস্টেন্সি চিন্তা করলে আসলে ইন্ডিয়ার এই টিমের সাথে মানে ফাইট করার মতো কোনো টিম নাই। আপনি সেটা আমি আপনাকে কি বলবো, আপনি তো লাস্ট 2টা টুর্নামেন্টে ইন্ডিয়া অপরাজিত চ্যাম্পিয়ন, T20 ওয়ার্ল্ড কাপ এবং চ্যাম্পিয়ন্স ট্রফি। ইন্ডিয়া একদম অপরাজিত চ্যাম্পিয়ন। আমার এই ইন্ডিয়া টিমটা সব থেকে ফ্যাসিনেটিং লাগে বোলিং সেট আপটা। মানে হার্দিককে দিয়ে তারা এখন ওপেনিং বোলিং করাচ্ছে। হার্দিককে দিয়ে ওপেনিং বোলিং করানো মানে কিন্তু এরপরে আপনার আসছে কুলদীপ, আসছে বরুণ চক্রবর্তী আসছে। আর কুলদীপ এমন একজন বোলার, আপনি তাকে কবে খারাপ বোলিং করতে দেখেছেন? আপনি একটু আমি আপনাকে কোশ্চেনটা করলাম, আপনি কুলদীপকে কবে খারাপ বোলিং করতে দেখেছেন? আপনি আমাকে একটু বলেন। আমি খুব রেয়ার, তাকে নিয়ে খুব আলোচনা হয় না। মানে রাশিদ খান কিংবা অ্যাডাম জ্যাম্পা বা ইমরান তাহিররা যেরকম হাইলাইট পান বা যেরকম ফোকাস পান বা তাদেরকে যেরকম গ্রেটেস্ট অফ অল টাইমের তকমা দেয়া হয় বা এরকম কথা বলা হয়, কুলদীপকে নিয়ে ওই রকম আলাপ আলোচনা ইভেন ইন্ডিয়াতেও করে না মানুষজন। কিন্তু কুলদীপ কবে খারাপ বোলিং করেছেন? আমার কাছে তো ব্যক্তিগতভাবে মনে হয় যে আপনি যদি T20 ক্রিকেটের গ্রেটেস্ট বোলারের তালিকা করেন, রশিদ খান ডেফিনেটলি সেখানে 1 নম্বরে থাকবেন, নো ডাউট অ্যাবাউট দ্যাট, কারণ রশিদ খান বেশি দিন ধরে খেলছেন। কিন্তু আমার কাছে মনে হয় যে রশিদ খান যে সময় ধরে ক্রিকেট খেলেছেন ওই সময় ধরে যদি কুলদীপ খেলেন, কুলদীপ সবাইকে ছাড়িয়ে যাবেন। ইভেন এখনই কুলদীপকে আমি বলবো যে মানে T20 ক্রিকেটের মানে লেগ স্পিনারদের মধ্যে, গ্রেটেস্ট লেগ স্পিনারদের মধ্যে কুলদীপ 2 নম্বরে ডেফিনেটলি থাকবেন। রশিদ খানকে সম্মান জানিয়ে কথাটা বলছি, কিন্তু রশিদ খানকে ছাড়িয়ে যাওয়াটা কুলদীপের কাছে কোনো ব্যাপার না, যদি অতদিন পর্যন্ত বা অত কলেবরে কুলদীপ বোলিং করেন। সো বুমরা আছে, মানে বুমরা গ্রেটেস্ট হোয়াইট বল ক্রিকেটার, নো ডাউট অ্যাবাউট দ্যাট, মানে গ্রেটেস্ট হোয়াইট বল পেস বোলার আমার কাছে। যেটা আমি তো মানে অনেক দিন ধরেই ক্রিকেটটা ফলো করছি, আমার কাছে বুমরাকে সেরকমই এফেক্টিভ মনে হয়। তো আপনি যদি চিন্তা করেন যে এই এই ইন্ডিয়ান টিমের বোলিং সেট আপ, ইটস ফেনোমেনাল। ব্যাটিংয়ের জায়গাটায় আমি বলবো যে কোনো দিন যদি কোলাপস হয়, ধরেন কোনো দিন অভিষেক শর্মা আর্লি আউট হয়ে গেলেন, কোনো দিন তিলক বর্মার লাগলো না, প্রেশারে পড়ে গেলেন, ওই প্রেশারটাকে কীভাবে রিকভারি করে ইন্ডিয়া টিম সেটা এখনও দেখার অপেক্ষায় আছি। যে কোনো দিন যেমন বিরাট কোহলি প্রেশারগুলোকে রিলিজ করতেন, বিরাট কোহলি একটা ডিপ ইনিংস খেলতেন, ওই ডিপ ইনিংস খেলা, কারণ প্রতিদিন তো আর 200 রানের খেলা হবে না, কোনো দিন 150 রান ট্রিকি হয়ে যাবে কোনো উইকেটে। সো ওই সমস্ত উইকেটে কীভাবে ইন্ডিয়ান টিম অ্যাপ্রোচ করে সেটাই দেখার বিষয় হবে।